একটা ফার্মের আয় দেখতে কেমন হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে ওই ফার্মটা তার পণ্যের দাম ঠিক করতে পারে কিনা তার উপর। আজকের আলোচনা ঠিক এই বিষয় নিয়েই। আজ আমরা দুটো আলাদা বাজারের গল্প বলবো, মানে দুই ধরনের ফার্মের গল্প। প্রথমে আমরা দেখব এই প্রাইস টেকার আর প্রাইস মেকার ঠিক কারা। তারপর দেখব দাম যখন ফিক্স থাকে তখন আয় কেমন হয়, আর দাম যখন বদলাতে থাকে তখন আয় কেমন হয়। শেষে দুটোকে পাশাপাশি রেখে তুলনা করব আর বুঝব যে এই রেখাগুলোর আলাদা আলাদা শেপ, এগুলোর আসল মানেটা কি। তো চলুন আমাদের গল্পের দুই মূল চরিত্রের সাথে পরিচয় করা যাক। একদিকে আছে সেই ফার্ম যাকে বাজারের দেওয়া দামটাই মেনে নিতে হয়, আর অন্যদিকে আছে সেই ফার্ম যে নিজেই বাজারের রাজা, নিজেই দাম ঠিক করে। পার্থক্যটা কিন্তু একদম সাদামাটা। প্রাইস টেকার হলো সেই ফার্ম যেটা একটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে কাজ করে। ভাবুন তো, হাজার হাজার আলু চাষির মধ্যে একজন, সে কি একা আলুর দাম ঠিক করতে পারবে? একদমই না। বাজার যে দাম দেবে তাকে সেই দামেই বিক্রি করতে হবে। তাই সে প্রাইস টেকার। আর প্রাইস মেকার ঠিক তার উল্টো। ধরুন একটা মনোপলি কোম্পানি, যার কাছে একটা জীবন বাঁচানো ওষুধের পেটেন্ট আছে, বাজারে আর কেউ নেই, তো দামটা কে ঠিক করবে? অবশ্যই ওই কোম্পানি। সেই হলো প্রাইস মেকার। আচ্ছা, তাহলে চলুন প্রথমে প্রাইস টেকারের দুনিয়াটা একটু কাছ থেকে দেখা যাক। এই দুনিয়াটাকে বলে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতার বাজার। এখানে কি হয়? এখানে অসংখ্য ক্রেতা আর বিক্রেতা থাকে, আর সবাই একদম একই রকম জিনিস বেচাকেনা করে। যেমনটা বলছিলাম, আলুর বাজার, হাজার হাজার বিক্রেতা, আর সবার আলু দেখতে খেতে প্রায় একই রকম। এর ফলে কি হয়, কোনো একজন বিক্রেতা একা চাইলেই দাম বদলাতে পারে না, কারণ সে দাম বাড়ালে ক্রেতারা সোজা অন্য কারো কাছ থেকে কিনে নেবে। এই একই রকম পণ্য আর অসংখ্য বিক্রেতার কারণেই বাজারে একটাই দাম চালু থাকে। এই টেবিলটা দেখুন, এখানে দামটা কিন্তু একদম ফিক্সড, $5। তো একটা ইউনিট বিক্রি করলে মোট আয় বা টোটাল রেভিনিউ হচ্ছে $5। দুটো বিক্রি করলে সোজা হিসেব 5 গুণ 2 মানে $10। তিনটা করলে $15, মানে প্রত্যেকটা অতিরিক্ত ইউনিট বিক্রির জন্য আয় ঠিক $5 করেই বাড়ছে। একদম সরলরৈখিক ব্যাপার। এখান থেকেই কিন্তু আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছতে পারি। যখন দাম স্থির, তখন প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ এই তিনটেই সমান। মানে প্রতিটা ইউনিট বিক্রি করে গড়ে যা আয় হচ্ছে, আর শেষ ইউনিটটা বিক্রি করে অতিরিক্ত যা আয় হচ্ছে, দুটোই ওই পণ্যের দামের সমান। এই যে গ্রাফে একটা সোজাসাপটা আনুভূমিক রেখা দেখছেন, এটাই হলো ফার্মটার ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। এর মানে কি? এর মানে হলো ফার্মটা যত খুশি বিক্রি করতে পারে, কিন্তু শর্ত একটাই, ওই $5 দামেই বিক্রি করতে হবে। 1 পয়সাও বেশি নয়, 1 পয়সাও কম নয়। আর ঠিক এই কারণেই টোটাল রেভিনিউ বা মোট আয়ের রেখাটা এমন মূল বিন্দু থেকে শুরু হয়ে সোজাসুজি ওপরের দিকে উঠে গেছে, কারণ প্রতিটা নতুন বিক্রির সাথে মোট আয়ে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, মানে এক্ষেত্রে $5 যোগ হয়ে যাচ্ছে। তাই রেখাটাও এমন সরল। বেশ, প্রাইস টেকারের গল্প তো হলো, এবার চলুন পুরো দৃশ্যপট বদলে ফেলি। এবার আমরা ঢুকব প্রাইস মেকারের জগতে। এই জগতের নাম মনোপলি বা একচেটিয়া বাজার। এখানে একজনই বিক্রেতা, আর তার পণ্যের কাছাকাছি কোনো বিকল্পও নেই। ধরুন একটা বিশেষ সফটওয়্যার যেটা শুধু একটাই কোম্পানি বানায়, এবং অন্য কোনো সফটওয়্যার দিয়ে সেই কাজটা হয় না। যেহেতু কোনো প্রতিযোগী নেই, কোনো বিকল্প নেই, তাই ওই কোম্পানিটাই দাম ঠিক করার একছত্র ক্ষমতা পায়। এখানে খেলাটা কিন্তু পুরোপুরি আলাদা। টেবিলটা ভালো করে খেয়াল করুন। মনোপলিস্ট যদি বেশি বিক্রি করতে চায়, তাকে দাম কমাতে হয়। একটা ইউনিট $5 বিক্রি হচ্ছিল, কিন্তু দুটো বিক্রি করতে হলে তাকে দাম কমিয়ে $4 করতে হচ্ছে। শুধু দ্বিতীয়টার জন্য নয়, দুটোরই জন্য। ফলে মোট আয় হলো $8। দেখুন, আয় বেড়েছে ঠিকই, কিন্তু অতিরিক্ত আয় মানে মার্জিনাল রেভিনিউ আগের $5 থেকে কমে $3 নেমে গেছে। এখন প্রশ্ন আসতেই পারে, মার্জিনাল রেভিনিউ কেন দামের চেয়েও দ্রুত কমছে? কারণটা হলো, যখন মনোপলিস্ট দ্বিতীয় ইউনিটটা $4 বিক্রি করার জন্য দাম কমালো, তখন সে তো শুধু $4 পেল না, সে প্রথম ইউনিটটা থেকেও $1 কম পেল, যেটা সে $5 বিক্রি করতে পারত। এই যে আগের ইউনিটের ওপর হওয়া লোকসান, এটাই মার্জিনাল রেভিনিউকে টেনে নামিয়ে দেয়। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে উপরের নিম্নগামী রেখাটা, এটাই অ্যাভারেজ রেভিনিউ বা দামের রেখা, মানে ডিম্যান্ড কার্ভ। আর তার ঠিক নিচ দিয়ে আরও খাড়াভাবে নেমে গেছে মার্জিনাল রেভিনিউ কার্ভ। এটা সব সময়ই অ্যাভারেজ রেভিনিউয়ের নিচে থাকবে, ঠিক ওই কারণটার জন্যই যা আমরা একটু আগে আলোচনা করলাম। আর এই সবকিছুর মিলিত ফল হল টোটাল রেভিনিউ কার্ভের এই অদ্ভুত শেপ।
একটা উল্টো ইউয়ের মতো। প্রথমে দাম কমালে বিক্রি বাড়ে, তাই মোট আয়ও বাড়তে থাকে। কিন্তু একটা লেভেলের পর দাম এতটাই কমাতে হয় যে বিক্রি বাড়লেও মোট আয় আর বাড়ে না, বরং কমতে শুরু করে। আর টোটাল রেভিনিউ কার্ভের চূড়াটা ঠিক সেখানেই থাকে, যেখানে মার্জিনাল রেভিনিউ শূন্যতে এসে পৌঁছায়। তাহলে আমরা দুটো আলাদা দুনিয়ার গল্প শুনলাম। এবার চলুন দুটোকে এক ফ্রেমে এনে দেখি, তাহলে পার্থক্যটা আরও ভালোভাবে বোঝা যাবে। দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। বাম দিকে প্রাইস টেকারের জগৎ, সরল, সোজা, ঊর্ধ্বগামী টোটাল রেভিনিউ আর একটা সমান বা হরাইজন্টাল ডিমান্ড কার্ভ। আর ডান দিকে প্রাইস মেকারের জগৎ, একটা ওঠানামা টোটাল রেভিনিউ কার্ভ আর নিম্নগামী ডিমান্ড কার্ভ। এই দুটো ছবি ব্রিলিয়েন্টলি বুঝিয়ে দিচ্ছে যে পুরো খেলার মূল নিয়মটা হলো একটাই, দামের ওপর ফার্মের কন্ট্রোল আছে কি নেই। কিন্তু কথা হলো, এইসব আঁকাবাঁকা রেখা নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? মানে এই শেপগুলো জেনে আমাদের কি লাভ? লাভ আছে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক জায়গায় করে নিই। প্রথম এবং সবচেয়ে জরুরি কথা হলো, একটা ফার্মের দাম ঠিক করার ক্ষমতাই তার রেভিনিউ কার্ভগুলোর শেপ ঠিক করে দেয়। প্রাইস টেকারের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা হয় পারফেক্টলি ইলাস্টিক বা হরাইজন্টাল, আর তার প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ সব এক। অন্যদিকে প্রাইস মেকার এর ডিমান্ড কার্ভ হয় নিম্নগামী, তাই তাকে বেশি বেচতে হলে দাম কমাতেই হয়, আর এর ফলে মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ রেভিনিউর চেয়েও দ্রুত কমে যায়। আর শেষে টোটাল রেভিনিউ কার্ভের ওই শেপটাই কিন্তু দেখিয়ে দেয় একটা ফার্ম ঠিক কতটা প্রোডাকশন করলে তার আয় সর্বোচ্চ হবে। তো এই যে Understanding the various forms of markets is essential for grasping economic dynamics. Perfect competition represents a market structure characterized by a large number of buyers and sellers, where no single entity can influence prices. In India, agriculture markets often reflect perfect competition, where countless farmers sell identical products, ensuring that prices are determined by supply and demand. Monopoly illustrates the opposite scenario, where a single firm dominates the market, having the power to set prices without competition. An example in the Indian context is the state-owned enterprises in sectors like railways or electricity distribution, where a single supplier controls a significant portion of the market, often leading to inefficiencies and high costs for consumers. Natural monopoly occurs in industries where the cost of production is minimized when only one firm supplies the market. This is evident in the Indian telecommunications sector, where companies like BSNL initially provided vast infrastructure, making it impractical for multiple competitors to emerge without duplicating costly installations. Monopolistic competition features a market where many companies sell products that are similar but not identical. Indian restaurants exemplify this form, as each offers unique dishes and ambiance while still competing in the broader food industry. This differentiation allows restaurants to maintain some pricing power despite the presence of numerous competitors. Oligopoly involves a few firms dominating the market, where each one must consider the actions of others when making pricing and production decisions. The Indian automobile industry serves as an excellent example, with a small number of major players like Tata Motors, Mahindra, and Maruti Suzuki controlling a significant share while competing against one another on innovation and marketing strategies. Each of these market forms plays a crucial role in shaping India's economy. By understanding their definitions and features, one can appreciate the complexities of competition, pricing strategies, and consumer choices. This knowledge also contributes to informed discussions about economic policies and market regulations that can bolster growth and competitiveness in the Indian landscape. In the landscape of economics, understanding market structures is crucial to deciphering price determination. Among these, total revenue, TR, average revenue, AR, and marginal revenue, MR, play pivotal roles, particularly under both fixed and variable price scenarios. In a fixed price market, firms set a price they believe will maximize their revenues, leading to a consistent TR, AR, and MR at a determined level of output. Alternatively, in a variable price market, the revenues fluctuate in response to changes in quantity supplied and demanded, resulting in dynamic behavior of TR, AR, and MR throughout production levels. The nature of competition profoundly influences the equilibrium conditions within these structures. In a perfectly competitive market, where numerous firms are vying for the same customers, the price is dictated by supply and demand. Each firm becomes a price taker, yielding a perfectly elastic demand curve. Here, AR remains constant at the market price, while MR aligns with AR, allowing firms to maximize profits where MR equals marginal cost, MC. This equilibrium condition fosters efficiency,
as firms innovate to minimize costs and enhance output, ultimately benefiting consumers. In stark contrast, a monopoly presents a different scenario. Here, a single firm dominates the market, wielding the power to set prices above marginal costs. The monopolist faces a downward-sloping demand curve, which means that as it increases the price, quantity demanded decreases. This results in AR being greater than MR. The monopolist must reduce the price to sell additional units. The equilibrium condition for a monopoly emerges where MR equals MC, yet the output is less than in perfect competition. This inefficiency can lead to a deadweight loss, illustrating the market's failure to achieve optimal allocation of resources. Both market structures exhibit distinct pricing strategies and equilibrium conditions, influenced by the ability of firms to set prices and their corresponding market power. Understanding these elements not only clarifies how profits are generated, but also enhances comprehension of economic welfare implications. As economists seek to refine these models, the dialogue between theoretical frameworks and real-world applications continues to evolve, shedding light on complex market dynamics and consumer consequences.